আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে অনেকদিন পর তোমাদের মাঝে আবার হাজির হতে পেরে। অনেকেই তোমাদের যখন এইচএসসি 25-এর শেষ মুহূর্তে প্রস্তুতি ক্লাস শেষ হয়ে গেছে গিয়েছিল, তখন আমাকে অনেকেই লিখে জানিয়েছে যে ভাইয়া অনেক মিস করছি আপনার ক্লাসগুলো। সো আবারও কিন্তু চলে আসলাম, এবং আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই ক্লাসের শুরুতে, সেটা হচ্ছে এইবার যে ঈদের ছুটিটা ঠিক করেছি, এবারের ঈদের ছুটিটা তোমাদের জন্য ডেডিকেট করব, অর্থাৎ আমাদের যে ফুল টিচার প্যানেল তাদের ঈদটা এবার তোমাদের সাথে কাটাবে। এবং কিভাবে আমরা টিচাররা তোমাদের সাথে ঈদ কাটাই, সাধারণত আমরা ক্লাস নিয়ে। সো বুঝতেই পারছো আমাদের যে এইচএসসি 25 স্টার স্টুডেন্ট গ্রুপটা রয়েছে, এই গ্রুপে কিন্তু আমরা তোমাদের সাথে পুরো ঈদটা কাটাবো, এবং তোমাদের এইচএসসি এর আগ পর্যন্ত সময় তো থাকছি, এইচএসসি চলাকালীন সময় থাকছি, এবং এইচএসসি পরে তোমাদের যে অ্যাডমিশন জার্নিটা, সেই জার্নিটাতেও তোমরা কিন্তু আমাদেরকে সাথে পাচ্ছ। তো আজকের ক্লাসটা আমরা খুব সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে নিব, সেটা হচ্ছে যে আসলে এইচএসসি তে বাংলা সৃজনশীল কিভাবে লিখতে হয়, এবং আরো যদি প্রিসাইজ করে বলি, বাংলা সৃজনশীল কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যায়। সো একটু আমি আমার মোবাইল থেকে চেক করে দেখি যে কারা কারা আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলছে ক্লাসে। আর আর তোমরা একটু ক্লাসটা শেয়ার করে ফেলো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ডাক দাও, যাতে তোমাদের বন্ধুরাও আজকে ক্লাসটাতে জয়েন করে ফেলতে পারে। অল রাইট, ইয়াস। সালাম দিচ্ছ যারা, তাদেরকে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। রুবিনা ইসলাম আমাদের সাথে জয়েন করেছে, ফারিয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম। নাবিলা সুলতানা জয়েন করেছে আমাদের সাথে, তৌসিফ প্রান্ত জয়েন করেছে, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম আসসালাম বলেছে। আদিবা তাবাসুম ওয়ালাইকুম আসসালাম। রিদি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। সো তোমরা আমাকে একটু ক্লাসের শুরুতে লিখে জানাও যে আমাদের সাথে তোমরা কি এইচএসসি জার্নিটা পার হতে চাও কিনা। দেখো, তোমাদের সাথে আমাদের পেইড কোর্সের যে জার্নিটা ছিল, এইচএসসি 25 শেষ মুহূর্তের প্রস্তুতি, এইটা কিন্তু অলরেডি শেষ। কিন্তু এই পেইড কোর্সের জার্নিটা শেষ হয়ে গেল, তোমরা তো আলটিমেটলি আমাদের স্টুডেন্ট, আমরা কখনোই তোমাদের হাত ছেড়ে দিতে চাই না। এই জন্যই কিন্তু এরপরে এই যে ফ্রি গ্রুপটা রয়েছে, এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10 এই গ্রুপটাতে তোমাদের জন্য আমরা লাইভ ক্লাসের আয়োজন করেছি, এবং রেগুলার আমরা লাইভ ক্লাসগুলো নিচ্ছি, নেওয়া শুরু করেছি অলরেডি। আরো লাইভ ক্লাসের সংখ্যা নিয়মিত আমরা বাড়াবো যদি তোমরা ভালো মতো রেসপন্স করো। সো আমাকে এবং আমার টিমকে কনভিন্স করার জন্য যে হ্যাঁ তোমরা আসলেই চাও যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদের সাথে থাকি, এই চেষ্টাটা আমরা করি, এই ফাইনাল ট্রাইটা আমরা তোমাদের সাথে দেই। যে ক্যাম্পেইনটার নাম আমরা বলেছি দিস ইজ নাও অর নেভার, মানে এখন থেকে আর দেরি করার বা আর সময় নষ্ট করার কোনো সময় নাই। এই ক্যাম্পেইনটাতে তোমরা যদি আমাদেরকে সাথে চাও, তাহলে এই লাইভ ক্লাসে একটু শেয়ার দিতে হবে, বন্ধুদেরকে কমেন্টে মেনশন করতে হবে। আমি যদি দেখি যে গ্রুপে অনেক মানুষ লাইভটা করছে, ক্লাসে অনেক মানুষ জয়েন করেছে, তাহলে তো আমার টিম বুঝতে পারবে, তাই না, যে আসলে হ্যাঁ এরকম লাইভ গুলো করে স্টুডেন্টদের লাভ হচ্ছে, বা স্টুডেন্টরা এরকম লাইভ ক্লাস করার ব্যাপারে ইন্টারেস্টেড। তখন কিন্তু এরকম লাইভ ক্লাস আমরা আরো ফ্রিকোয়েন্টলি, মানে আরো বেশি পরিমাণে করতে পারবো। ওকে, সো কি করতে হবে? খুবই সহজ, লাইভ ক্লাসে শেয়ার করে ফেলো এবং কমেন্টে লিখে ফেলো ভাইয়া শেয়ার ডান। ওকে, আজকের ক্লাসটা খুব বেশিক্ষণ সময় নিয়ে আমরা নিব না, মানে আমরা খুব বেশি সময় লাগাবো না। অনেকেই হয়তো বা জানো কিভাবে 10-এ 10 পেতে হয়, কারণ অনেকেই 2 বছর ধরে আমার ক্লাস করছে অ্যাটলিস্ট। সো বাকিরা যারা নতুন এবং যারা পুরাতন, তারাও একটু দেখে নাও, শিখে নাও, আরেকবার আরেকবার দেখে নাও, রিভাইজ করে নাও, কারণ সামনে তো পরীক্ষায় 10-এ 10 পেতেই হবে, তাই না? বাংলা প্রথম পত্রে কিন্তু একটা জিনিস বলে নেই, বাংলা প্রথম পত্রে আমাদের যে অবজেক্টিভ পার্টটা, এমসিকিউ পার্টটা কিন্তু কঠিন হয়। ট্রুথ টু বি টোল্ড, ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাংলা ফার্স্ট পেপারের পরীক্ষার যে প্রশ্ন এমসিকিউটা, সেটা কঠিন হয়। এবং এইখানে 30-এ 30 পাওয়া প্রায় অসম্ভব বলতে পারো, প্রায় অসম্ভব। বুঝতে পেরেছো? কারণ অনুধাবনমূলক প্রশ্নগুলো আসলে ফিগার আউট করা যায় না যে আসলে অনুধাবনমূলক প্রশ্নগুলো কোথা থেকে এসেছে। এই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের সৃজনশীলে যত বেশি সম্ভব পারা যায় নম্বর তুলতে হবে। সো চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে 100 জনেরও বেশি স্টুডেন্ট জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ ক্লাসে জয়েন করার জন্য। চলো এইবার দেখি আমাদের আজকে আলোচনা। প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ভাইয়া, সৃজনশীলতার জন্য আমাদের আসলে কোন জিনিসটা মাথায় রাখতে হবে। প্রথম কথা আমি যেটা তোমাদেরকে বলবো মাথায় রাখতে, সেটা হচ্ছে একটা গ্রাউন্ড রুল আছে সৃজনশীল লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে যত নম্বরের যত নম্বরের প্রশ্ন যত নম্বরের প্রশ্ন, ঠিক আছে, তত প্যারায় তত প্যারায় উত্তর। আচ্ছা, ঘটনাটা কি তার মানে? আমি যদি একটু বলি, মানে মনে করো হচ্ছে ক নম্বর, মনে করো ক এর পূর্ণমান কত? ক এর পূর্ণমান হচ্ছে 1, তাহলে কয় প্যারায় লিখবা? 1 প্যারায়। খ এর পূর্ণমান কত? খ এর পূর্ণমান হচ্ছে 2, তাহলে কয় প্যারায় লিখবা? 2 প্যারায়।
তাহলে এইবার দেখি তোমাদের কাছে আমার প্রশ্ন যে ঘ নাম্বার কয় প্যারায় লিখবা বলো তো। ঘ, তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ঘ কত প্যারায় লিখবা দেখি। আর আজকের লাইভ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে এই লাইভ ক্লাসটা নিয়ে যারা এই গ্রুপটাতে রিভিউ দিবা, ক্লাস রিভিউ, তাদেরকে আমি ইনবক্সে এই ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। অলরাইট, আজকের এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে এই লাইভ ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে, উপকারে এসেছে কিনা, এইটা লিখে ক্লাস রিভিউ যারা এই এইচএসসি 25 স্টার স্টুডেন্ট গ্রুপেই দিবা, তাদেরকে আমি ইনবক্সে আজকে ক্লাসের যে স্লাইডটা সেটা পাঠিয়ে দিব। ওকে, সো দেখি তোমাদের কাছে প্রশ্ন করেছি যে আসলে ঘ নাম্বার কত প্যারায় লিখতে হয়, ঘ নাম্বার কত প্যারায় লিখতে হয় দেখি পারো কিনা। স্বপ্ন খান বলছে 4, ওকে ফ্যান্টাস্টিক, স্বপ্ন খান বলছে 4 প্যারায় লিখতে হয়। আয়শা সিদ্দিকা আলো, মনে হচ্ছে আমার পাশের বাসার আন্টির মেয়ে। আয়শা সিদ্দিকা আলো বলেছে যে আমি বন্ধুদেরকে মেনশন দিই না কারণ আমি চাই না যে ওদের রেজাল্ট আমার মতো ভালো হোক। কি সর্বনাশ, আমার যদি তোমার মতো বন্ধু থাকতো স্পেশালি ইউনিভার্সিটি লাইফে, আমার আর পাশ করে বের হওয়া হতো না। কি ভয়ঙ্কর বন্ধু আয়শা আক্তার আলো। আচ্ছা, 4 প্যারা বলছে মাসুম আক্তার। নাফিস খান আমাদের সাথে জয়েন করেছে। সামিয়া চৌধুরী বলছে 4 প্যারা। এমএন জামান বলছে 3 বা 4 লাইন, 3 বা 4 লাইন, না না না, কয় প্যারায় লিখতে হয়, যত নম্বরের প্রশ্ন তত প্যারায় লিখতে হয়, যত নম্বরের প্রশ্ন তত প্যারায় কিন্তু আমরা লিখবো। ওকে, ঠিক আছে। তারপরে যদি দেখি, এরপরে যদি দেখি, পরের স্লাইডে যাই। আসো আমরা একটা একটা করে প্রশ্ন সমাধান করবো, আমরা একটা একটা করে সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে ক নম্বর নিয়ে। প্রথমে কি নিয়ে আলোচনা করব? প্রথমে আমরা আলোচনা করছি ক নম্বর নিয়ে। ওকে, ক নম্বর, এই যে ক নম্বরকে বলা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। মানে এখানে মূলত তোমার জ্ঞান বা নলেজ যাচাই করা হয়। একদম সহজ কথায় যদি বলি, এখানে তুমি কত ভালো মুখস্থ করে আসতে পেরেছো সেটাই মূলত যাচ করা হয়। একটা জিনিস পড়েছো, মনে আছে কিনা, হুবহু বই থেকে তুমি লিখতে পারো কিনা, সেটাই এখানে জাজ করা হয়। এটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের বেশি সময় যদি তুমি ক নম্বরের ক্ষেত্রে নিয়ে নাও তাহলে কিন্তু তোমার পুরো লেখাটা একটু ছোট করতে হবে। আর লেখার পরিমাণ হচ্ছে 1 বাক্য। কিন্তু ভাইয়া, আপনি তো বলেছিলেন যত নম্বরের প্রশ্ন তত প্যারায় লিখতে, এখানে তো 1 বাক্য বলা হচ্ছে। হ্যাঁ, কারণ এই যে তুমি যদি শুধুমাত্র একটা বাক্য লিখো, ফর এক্সাম্পল এইটা কিন্তু একটা বাক্য, একটি প্রশ্নের পূর্ণমান যত তত প্যারায় উত্তর করতে হবে, এটা তো একটা বাক্য। কিন্তু একই সাথে এটা কিন্তু আমরা একটা প্যারাও বলতে পারি। এটা একটা বাক্য যেমন, এটা তো একটা প্যারাও। তাহলে তো ভাইয়ের কথা ঠিকই হইলো। এখন তার মানে আমাদের ক নম্বরের প্রশ্ন সবচেয়ে সহজ। আমি সবসময় একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝাই। ক নম্বরের ক্ষেত্রে তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার গ্রামের নাম কি, তাহলে তুমি তোমার গ্রামের নাম মনে করো হচ্ছে উত্তর ডালভাঙা, তুমি লিখবা আমার গ্রামের নাম উত্তর ডালভাঙা। বুঝতে পেরেছো? তুমি যদি লিখতে যাও সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে রয়েছে 67,000 গ্রাম, সমৃদ্ধির চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়া সেরকমই একটি গ্রাম হচ্ছে আমার গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে উত্তর ডালভাঙা। তুমি এক হয়তোবা পাবা, কারণ তোমার মূল উত্তর ছিল ওই ডালভাঙা, মানে মূল উত্তর ছিল তোমার গ্রামের নামটা। সেটা হয়তোবা ঠিক আছে, সেটা হয়তোবা ঠিক আছে, কিন্তু সমস্যা কি করেছো তুমি জানো? সমস্যা হচ্ছে বেশি কথা লিখতে গিয়ে তুমি এখানে হয়তোবা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফেলেছো। 2 থেকে 3 মিনিট সময় হয়তোবা তুমি এখানে খরচ করে ফেলেছো। এই 2 থেকে 3 মিনিট সময় তোমার পরবর্তীতে অথবা ঘ নম্বরে কম লিখতে হবে, মানে তুমি সময় পাবা না। বুঝতে পেরেছো? এতটুকু পর্যন্ত যাদের কাছে ক্লিয়ার তারা একটু কমেন্টে লিখে জানাও ভাইয়া ক্লিয়ার। এতটুকু পর্যন্ত যাদের কাছে ক্লিয়ার তারা লিখে জানাও ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাও। ক নাম্বার সবচেয়ে সহজ, পানির মতো সহজ। ক নম্বরে কেউ কখনো ভুল করে না, অ্যাটলিস্ট মানে স্ট্রাকচারে ভুল করে না। তারপরে তোমাদের বলার জন্য বলে দিলাম, ক নম্বর তুমি 1 বাক্যে লেখাটাই সবচেয়ে ভালো। কিন্তু কখনো যদি এমন হয় যে সময় অনেক কম, তোমার লাস্ট 10 মিনিট সময় বাকি, এবং তোমাকে পুরো একটা প্রশ্ন লিখতে হচ্ছে, ক খ গ ঘ চারটে লিখতে হচ্ছে, তখন তুমি হয়তোবা এক শব্দেও লিখতে পারো, এক শব্দেও তখন লিখতে পারো। একদম ইমার্জেন্সি সিচুয়েশন তুমি এক শব্দে উত্তরটা লিখতে পারো। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে একটা বাক্যে উত্তর দেওয়া। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো। যারা যারা লাইভটা শেয়ার দিচ্ছ তাদেরকে আমি বাসায় গিয়ে, রাতে বাসায় গিয়ে এই ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। যারা যারা শেয়ার দিচ্ছ তাদেরকে তো পাঠাবোই, পাশাপাশি যারা যারা আজকের ক্লাসটার রিভিউ লিখে আমাদের এই গ্রুপটাতে পোস্ট করবা তাদেরকেও কিন্তু আমি আজকের ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব ইনবক্সে। ওকে, ঠিক আছে। তার মানে আমরা ক নাম্বার তো সবাই বুঝে ফেললাম, ক নাম্বার আমাদের সবার কাছে ডান। অল রাইট। সো এরপরে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব। ক নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু লিখে জানাতে পারো। ক নিয়ে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে দেখি তোমরা একটু কমেন্টে লিখে জানাও দেখি। আচ্ছা, 3 4 পারা বলছে সারা আহমেদ। আচ্ছা, সম্ভবত আগের প্রশ্নের উত্তর দিচ্ছে। অলরাইট, সমস্যা নেই, আগের প্রশ্নের উত্তর যদি দিয়ে থাকো। আগের প্রশ্নের উত্তর হ্যাঁ ঠিক হয়েছে। ক্লিয়ার বলছে মোহাম্মদ মাসুদ ভুইয়া। লুৎফা লিজু বলছে ক্লিয়ার। ওকে,
তারপরে হচ্ছে মাহিদুল রিহাদ বলছে এক্সামের 1 মাস আগে আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস শেষ হবে। আচ্ছা হ্যাঁ, এক্সামের 1 মাস আগে তোমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস আমরা নিব বলে চিন্তা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম তোমাদের তো পুরো পড়াটা এখনো শেষ হয় নাই। পুরো পড়াটা যেহেতু এখনো শেষ হয় নাই, এই জন্য আমরা ফাইনাল রিভিশন লাইভ ক্লাস একটু পিছিয়ে নিচ্ছি। আমরা এই যে ছোট ছোট ক্লাসগুলো নিচ্ছি, টপিক ভিত্তিক ক্লাসগুলো নেওয়া শেষ করার পরেই তোমাদের যে ফাইনাল রিভিশন লাইভ ক্লাস সেটা নিব। বুঝতে পেরেছো? আমরা এনশিওর করবো তোমরা যদি সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো। অলরাইট। আচ্ছা, সিয়াম হাসান বলছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, ক নাম্বার তাহলে সবাই মোটামুটি পেরে গেছে, ভেরি গুড। তারপর চলো আমরা খ নাম্বারে যাই। এবার আমরা যাব হচ্ছে খ নম্বরে। খ নম্বর পারি আমরা। খ নম্বর। খ নম্বর কিভাবে লিখতে হয়? খ নম্বর 2 প্যারায় লিখতে হয় এবং খ নম্বরকে বলা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। খ নম্বর 2 প্যারায় লিখতে হয় এবং খ নম্বরকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন। খ লেখার জন্য তোমার হাতে সময় থাকে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট সময় খ লেখার জন্য তোমার হাতে থাকে। তার মানে প্রথম প্রশ্নটা তুমি লিখছো, ক নম্বর তুমি লিখছো 1 মিনিট সময়, আর খ নম্বর তুমি লিখছো মনে করো 3 মিনিট সময়। ওকে, তোমার এক একটা প্রশ্ন লেখার জন্য টোটাল সময় কতক্ষণ? এক একটা প্রশ্ন লেখার জন্য তোমার টোটাল সময় হচ্ছে 20 থেকে 21 মিনিট। এর চেয়ে বেশি সময় নিলে কিন্তু আরেকটা প্রশ্ন তোমার কম সময় নিয়ে লিখতে হবে, বুঝছো কিন্তু? এই বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা এ প্লাস পাওয়া, এটা কিন্তু আসলে তুমি বাংলা কত ভালো পারো সেটার উপর নির্ভর করে না, তুমি কত স্ট্র্যাটেজিক এবং তোমার হাতের লেখা কত দ্রুত, এই ব্যাপারগুলোর উপর নির্ভর করে। বুঝতে পেরেছি? এখন যদি দেখি, স্ট্যান্ডার্ড সময় হচ্ছে 3 থেকে 4 মিনিট এবং স্ট্যান্ডার্ড লেখার পরিমাণ হচ্ছে 2 প্যারা, যেটা আমরা অলরেডি জানি 2 প্যারা, কারণ খ এর পূর্ণমান কত? খ এর পূর্ণমান হচ্ছে 2। তাহলে খ কত প্যারায় লিখতে হবে? খ লিখতে হবে 2 প্যারায়। আরে ভাইয়া, এটা তো সহজ, এটার জন্য আবার ক্লাস করা লাগে নাকি? আমারও তো তাই কথা। তো তারপরে যদি দেখি, এরপরে যদি দেখি যে লিখতে হবে কতটুকু ভাইয়া? 1.5 পৃষ্ঠা? না, 1.5 পৃষ্ঠা না, হাফ পৃষ্ঠা লিখতে হবে, আধা পৃষ্ঠা লিখতে হবে। আধা পৃষ্ঠা মানে কি? এই যে মনে করো, আমি যদি দেখাই, এইটা মনে করো একটা পৃষ্ঠা, ঠিক আছে? এইটা মনে করো একটা পুরো পৃষ্ঠা। এই পুরো পৃষ্ঠার, আচ্ছা পেজটা মনে হয় একটু ছোট হয়ে গেল, আচ্ছা দাঁড়াও আরেকটা পেজ নিয়ে দেখাই। মনে করো এইটা একটা পুরো পৃষ্ঠা, এটা একটা পুরো পৃষ্ঠা। তো এক এভাবে লিখবো, এক ক নং প্রশ্ন উত্তর। ঠিক আছে, এখানে এক বাক্যে লিখবা এতটুকু। এরপরে এইখানে তুমি লিখবে এক খ নং প্রশ্ন উত্তর। আর লাস্টে সবগুলো লেখার পরে লাস্টে যদি সময় পাও, নীল কালি দিয়ে পেন্সিল, নীল কালির কলম দিয়ে এইখানে স্কেল দিয়ে দাগ দিবা 2টা। এটা একটা, এইটা একটা। এখন ভাইয়া কি বলেছি? ভাইয়া বলেছি যে তোমাকে কি করতে হবে? ভাইয়া বলেছি যে তোমাকে 2 প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় তুমি এই প্যারায় একটা জাস্ট লাইন লিখবা, এইখানে জাস্ট একটা বাক্য লিখবা, এটা হলো প্রথম প্যারা। প্রথম প্যারা, ফার্স্ট প্যারা। ফার্স্ট প্যারায় কতটুকু লিখতে হবে? ফার্স্ট প্যারায় একটা লাইন, ওয়ান লাইন লিখবা ফার্স্ট প্যারায়। বুঝছো? যখন যেটা বুঝে ফেলবা লিখে ফেলবা, ভাইয়া ক্লিয়ার। তারপর সেকেন্ড প্যারা এখান থেকে শুরু করবা। সেকেন্ড প্যারা লিখবা মোটামুটি 3 থেকে 4 বাক্য বা 5 বাক্য যতটুকু হয় এখানে লিখবা। So, এটা গেল তোমার সেকেন্ড প্যারা। সেকেন্ড প্যারা সেকেন্ড প্যারা কতটুকু লিখবা? সেকেন্ড প্যারা লিখবা হচ্ছে 3 থেকে 5 লাইন। লাইন বলতে বাক্য বোঝাচ্ছি। 3 থেকে 5 লাইন। দ্যাটস ইট, খ হয়ে গেল। খ খুবই সহজ, তবে একটা কথা আছে। তুমি সৃজনশীলের ক বলো, খ বলো, গ বলো, ঘ বলো, সব প্রশ্নেরই যে দ্বিতীয় প্যারাটা আছে, সব প্রশ্নেরই মনে রাখো, এটা কিন্তু একটা গ্রাউন্ড রুল, সব প্রশ্নেরই দ্বিতীয় প্যারা কোত্থেকে লিখবা? সব সময় বই থেকে লিখবা। যে কোনো প্রশ্নেরই দ্বিতীয় প্যারা বই থেকে লিখবা। যে কোনো প্রশ্নেরই দ্বিতীয় প্যারা কোত্থেকে লিখবা? বই থেকে লিখবা। কয়ের তো দ্বিতীয় প্যারা নাই, তো ক বাদ দিলাম। ক্ষয়ের যে দ্বিতীয় প্যারা, এই যে এটা, কোত্থেকে লিখতে হবে? দ্বিতীয় প্যারা মানে বই থেকে লিখতে হবে। এবং ক্ষয়ের যে প্রথম প্যারাটা, এটাও কিন্তু ইভেন্চুয়ালি আসলে বই থেকেই লিখতে হচ্ছে। তার মানে তুমি যদি দেখো সৃজনশীলে 2টা প্রশ্ন 2 ভাগে আসে, একটা হচ্ছে ক আর খ। ক আর খ পুরোপুরি আসলে বই থেকে লিখতে হয়। ক আর খ বইয়ের বাইরে থেকে লেখার কোনো সুযোগই নাই, প্রশ্নই কখনো খ নম্বরে এমন দেয় না যে তুমি সৃজনশীলকে টাচ, তুমি উদ্দীপককে টাচ করতে পারবা। অন্যদিকে গ আর ঘ, গ আর ঘতে তোমাকে বইও লিখতে হবে, পাশাপাশি তোমাকে উদ্দীপকও লিখতে হবে। বইও লিখতে হবে, উদ্দীপকও লিখতে হবে। দুইটাই মাথায় রাখতে হবে। কিভাবে লিখতে হবে একটু পরে লিখে জানাচ্ছি। খ নম্বর নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা লিখে জানাও, আদারওয়াইজ কমেন্টে লিখো ভাইয়া ক্লিয়ার। যারা যারা ক্লাসটা এখনো শেয়ার দাও নাই তারা ক্লাসটা শেয়ার দাও, তাহলে হচ্ছে আমি লাইভের পরে তোমাকে এই ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। আর যারা যারা আহ এই ক্লাসের রিভিউ এই গ্রুপে দিবা,
তাদেরকেও আমি ইনবক্সে আজকের ক্লাসে যে স্লাইডটা সেটা পাঠিয়ে দিব। অলরাইট, ঠিক আছে। এবার আমি দেখি কমেন্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কমেন্টে আমি দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, কমেন্টে দেখি যারা যারা ক্লিয়ার হয়েছে তারা ক্লিয়ার লিখে জানাও। বই, হ্যাঁ স্বর্ণা বলেছে বই থেকে লিখতে হবে, ক্ষয়ের দিতে পারা। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। তারপরে দেখি জান্নাতুল ফেরদৌস বলছে ক্লিয়ার ভাইয়া। শেয়ার ডান বলছে আফরিন ইভা। ঠিক আছে ইভা, ক্লাস শেষ হোক তারপর তোমাকে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। তাহলে ক বুঝে ফেললাম, খ বুঝে ফেললাম। ভেরি গুড, ক আর খ দুইটা যদি বুঝে ফেলি তাহলে কিন্তু অলরেডি 10-এর মধ্যে, এক একটা প্রশ্নে 10-এর মধ্যে আমরা কিন্তু অলরেডি 3 নম্বর এনশিওর করে ফেলছি। 3 মার্কস, 3 মার্কস অলরেডি আমরা এনশিওর করে ফেলেছি। এই নম্বরটা কেউ কাটতে পারবে না। ডান, তাহলে গতে যাব। গতে যাব তাহলে, চলো গতে যাই এবার। এই যে দেখো, খ নম্বরের প্রশ্নে উদ্দীপকের আলাপ আনাই যাবে না, শুধু বই থেকে লিখতে হবে। একদম গ্রাউন্ড রুল, শুধু বই থেকে লিখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এখন আমরা এই কোর্সে তোমাদেরকে তো পড়াচ্ছি, কোর্সে পড়ানোর পাশাপাশি আমরা যদি বলি ভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন করতে হচ্ছে 25-এর কথা, এই কোর্সে কিন্তু আমি তোমাদের ফারহান ভাইয়া ক্লাস নিচ্ছি। ঠিক আছে, সাথে আরো চমৎকার চমৎকার টিচাররা তোমাদের সাথে ক্লাস নিচ্ছেন। সো তোমাদের ফারহান ভাইয়া, আমি আছি। সুমন ভাইয়ের ক্লাস মনে হয় এইচএসসি এসএমপি তে তোমরা করেছো। সো সুমন ভাইয়া ক্লাস নিচ্ছেন। তোমাদের অভ্র ভাইয়া ক্লাস নিচ্ছেন। অভ্র ভাইয়া ক্লাস তোমরা এখনো করোনি, কারণ অভ্র ভাই হচ্ছে জেনারেল নলেজ পড়ান এবং তিনি জেনারেল নলেজ পড়াচ্ছেন গত 18 বছর ধরে। তো বুঝতেই পারছো খুবই এক্সপিরিয়েন্সড একজন টিচার। সানি ভাইয়াও কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড একজন টিচার। তিনি সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অফলাইনে বিভিন্ন কোচিং এ পড়িয়ে থাকেন। সো উনিও আমাদের এই কোর্সটাতে আছেন। দুর্জয় ভাইকে তো সবাই চিনো, পরিচয় দেওয়ার কোনো আলাদা করে দরকারই পড়ে না। নীলিমা আপুকে তোমরা প্রথমবারের মতো পড়বা। নীলিমা আপু তোমাদের বিউপিতে পড়ে। সো বিউপির যে কোনো প্রশ্ন, সাজেশন, ট্রিক্স, হ্যাক্স সবকিছু নিয়ে তোমরা নীলিমা আপুর কাছ থেকে জানতে পারবা। সিমেন্স ভাইয়ের ক্লাস মনে হয় ভূগোলে কেউ কেউ করেছো, যারা যারা করো নাই তারা আসলে মিস করেছো। সামনে করতেই হবে। আর ফারসিন ভাইয়ের কথা তো আর মানে আলাদা করে বলার কিছু নেই। ফারসিন ভাইয়া হচ্ছে আমাদের বাংলার সকল, মানে বাংলার যত কাজ সবকিছুর কারিগর হচ্ছে তোমাদের ফারসিন ভাইয়া। সো এই যে কোর্সটা, এই কোর্সটা টোটাল প্রাইস হচ্ছে 4,000 টাকা, এখনো ডিসকাউন্ট চলছে। সো এখনো যদি ভর্তি হয়ে যাও 4,000 টাকায়, তাহলে তোমরা অলরেডি বি ইউনিটের যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা নেওয়া শুরু করে নিতে পারবা। এবং আরেকটা জিনিস বলে নেই, বি ইউনিটে কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস সবাই পড়তে পারে। মানে সবাই পরীক্ষা দিতে পারে, সবাই ভর্তি হতে পারে। তুমি সায়েন্সের হও, কমার্সের হও, আর্টসের হও, তুমি কিন্তু এই বি ইউনিটে পড়তে পারবা। আর বি ইউনিটে পড়া এমনিতেও সহজ, মানে পরীক্ষা এমনিতেও সহজ। মাত্র 3টা সাবজেক্টের উপর পরীক্ষা। একটা হচ্ছে বাংলা, যেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে পড়াচ্ছি। একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে জেনারেল নলেজ। তো বাংলার ইংলিশের জন্য তো তোমরা জানোই তোমাদের ফারসিন ভাইয়া, আমি, দুর্জয় ভাইয়া কেমন পড়াই। ইংলিশের ক্ষেত্রেও তোমরা নতুন করে হচ্ছে সুমন ভাইয়াকে পাবা, আরো চমৎকার চমৎকার টিচারকে পাবা। জেনারেল নলেজের ক্ষেত্রে আমরা কিন্তু একদম তোমাদের জন্য এক্সপিরিয়েন্স সব টিচারদেরকে নিয়ে এসেছি। বুঝতেই পারছো কোনো কিছুতেই কোনোভাবে যাতে এ প্লাস মিস না যায়, সরি, চান্স না মিস যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। অলরাইট, ঠিক আছে। সো কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য তোমরা যেটা করবা খুব সহজ। তোমরা 16910 এই নম্বরে কল দিবা। কল দিয়ে বলবা যে ফারহান ভাইয়া বলেছে আমাদেরকে বি ইউনিটে ডিসকাউন্ট দিতে। সো এইভাবে তোমরা কোর্সে খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবা। তো চলো এইবার আমরা তাহলে গ নম্বর প্রশ্নটা দেখি। এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো হচ্ছে গ নম্বর প্রশ্ন। গ, ক্লাসে কি শেয়ার দিয়েছো? তোমরা যারা শেয়ার দিয়েছো তাদেরকে আমি ক্লাসের পরে আজকে ক্লাসের এই স্লাইডটা পাঠিয়ে দিব। সো ক্লাসটা শেয়ার দাও। স্লাইডটা পাওয়ার জন্য আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই ক্লাসটা কেমন লাগলো সেটা রিভিউ লিখতে পারো। তাহলে কিন্তু ক্লাসের স্লাইডটা আমি ইনবক্সে তোমাদেরকে পাঠিয়ে দিব। এবার আসবো আমরা গ নম্বর নিয়ে। গ নম্বরের নাম হচ্ছে প্রয়োগমূলক। গ নম্বরের নাম কি? গ নম্বরের নাম হচ্ছে প্রয়োগমূলক। তো প্রয়োগমূলক প্রশ্ন লিখতে হয় কয় প্যারায়? আমরা তো অবশ্যই জানি প্রয়োগমূলক প্রশ্ন লিখতে হচ্ছে 3 প্যারায়। 3 প্যারায়। এখন একটা ছোট কারেকশন দেই, এটা আসলে 15 পৃষ্ঠা না, এটা হবে 1.5 পৃষ্ঠা। হয়েছে? হ্যাঁ, 1.5 পৃষ্ঠা। ঠিক আছে, 1 থেকে 1.5 পৃষ্ঠা আছে, এখানে লিখে দিই 1.5, 1 থেকে 1.5 পৃষ্ঠা, হ্যাঁ। লেখার সময় অনেক সময় আমাদের এটা মাথায় থাকে না যে আমরা আসলে কতটুকু সময় নিয়ে এটা লিখতে পারবো। লেখার সময় হচ্ছে 6 থেকে 7 মিনিট। এর চেয়ে বেশি সময় তুমি গ নম্বরে বরাদ্দ করতে পারবাই না। 6 থেকে 7 মিনিটের মধ্যে তোমার গ নম্বরটা লিখে শেষ করতে হবে। ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে জানাও। যারা যারা লাইভটা শেয়ার দাও নাই তারা লাইভটা শেয়ার দাও।
বন্ধুদেরকে কমেন্টে মেনশন দাও, যাতে করে সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। মুশফিকা জামান শেয়ার করে ফেলেছে, হুমায়রা চৌধুরী শেয়ার ডান, ভাইয়া বলেছে। সিয়াম হোসেন বলছে কোর্সের ক্লাস কি শুরু হয়ে গেছে কিনা। কোর্সের ক্লাস এখনো শুরু হয় নাই। তবে আমি তোমাদের ফার্সিম ভাইকে একটা কথা বললাম, যে যারা আমাদের আর্টসের স্টুডেন্ট, তাদের আর্টসের কিছু ক্লাস, সেটা যুক্তিবিদ্যা হতে পারে, সমাজকর্ম হতে পারে, ইতিহাস হতে পারে, এটা এখনো ডিসাইডেড না এই ক্লাসগুলো কি বিউনিট পেইড কোর্সের ভিতর নেওয়া যায় কিনা। কারণ অনেক স্টুডেন্ট জানতে চাচ্ছে, ভাইয়া আমরা যে কোর্সে ভর্তি হব, এখন ভর্তি হলে লাভ কি। সো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে যারা যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা এখন থেকে এইচএসসির জন্য মানে একদম লাস্ট মোমেন্টে সবকিছু পড়ে রিভিশন করে শেষ করে ফেলতে চাচ্ছে, তারাই তো আলটিমেটলি ঢাকা ভার্সিটি সহ বাংলাদেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে, তাই না? তো এই জন্য তারা যদি বি ইউনিটের কোর্সগুলোতে ভর্তি হয়ে যায়, বি ইউনিটের কোর্সের ভিতর পেইড কোর্সে আমরা চিন্তা করেছি যে এইরকম কিছু আর্টসের বা মানবিক বিভাগের ক্লাস নেওয়া যায় কিনা আমরা চেষ্টা করব। ওকে, ঠিক আছে। এরপরে দেখি, ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানিও। হ্যাঁ, বুঝতে পেরেছি। লিপি বলছে শেয়ার ডান, ভেরি গুড। প্রথম প্যারা, এখন আসি প্রথম প্যারা। প্রথম প্যারা এক বাক্যে লিখতে হবে, এটা তো আমরা বুঝি। প্রথম প্যারায় প্রশ্নটা কেমন হয় এটা একটু বুঝি। দেখো, বলে কি, উদ্দীপকের অমুকের সাথে বইয়ের তমুকের চরিত্রের কি সাদৃশ্য আছে অথবা বৈসাদৃশ্য আছে। সাদৃশ্য মানে হচ্ছে মিল, বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল। তার মানে বলছে যে, ফর এক্সাম্পল, আলহাদির চরিত্রের সাথে আরেকটা উদ্দীপকের চরিত্রের নাম মনে করো হচ্ছে আলালি। তো বললো, প্রশ্ন করলো এরকম, আলহাদির চরিত্রের সাথে আলালির চরিত্রের কি সাদৃশ্য আছে, অথবা আলহাদির চরিত্রের সাথে আলালির চরিত্রের, অথবা আলহাদির চরিত্রের সাথে দুলালির চরিত্রের কি বৈসাদৃশ্য আছে। এইভাবে প্রশ্ন করতে পারে। তাহলে তুমি কি করবা, তুমি প্রথম প্যারাটায়, তোমার যে প্রথম প্যারাটা, প্রথম প্যারাটা একটা বাক্যে লিখলেই হয়ে যাবে। প্রথম প্যারাটা একটা বাক্যে লিখলেই হয়ে যাবে। তুমি লিখবা, তুমি লিখবা প্রথম প্যারাটা একটা বাক্যে লিখবা, আলহাদির চরিত্রের সাথে আলালির চরিত্রে মনে করো ফর এক্সাম্পল সাহসিকতার মিল আছে, এতটুকু সাহসিকতার মিল আছে, সাহসিকতা মিল আছে। বুঝছো? আলহাদের চরিত্রের সাথে আলালির চরিত্রে সাহসিকতার মিল আছে, এটা প্রথম প্যারায় লিখলেই হবে। এখন মনে করো ফর এক্সাম্পল অনেকগুলো মিল আছে, মনে করো দুইজনের চরিত্রে অনেকগুলো মিল আছে, মনে করো তাদের মধ্যে সাহসের মিল আছে, ঠিক আছে, তাদের মধ্যে মনে করো শিক্ষার মিল আছে, তাদের মধ্যে মনে করো হচ্ছে দূরদর্শিতার মিল আছে, অনেকগুলো মনে করো মিল আছে, রাইট? তুমি এতগুলো মিল লিখতে পারবা না, তুমি এতগুলো মিল লিখতে পারবে না। তুমি যে কোনো একটা যেটা ভালো এক্সপ্লেন করতে পারবে শুধু একটা লিখলেই হবে, শুধু যে কোনো একটা লিখলেই হবে। সবগুলা মিলের কথা তোমার লিখতে হবে না, যে কোনো একটা মিলের কথা লিখবা এবং সেটাকে পরবর্তী দুইটা প্যারায় এক্সপ্লেন করবা। যেইটা লিখবা সেটাকে এক্সপ্লেন করতে হবে, সবগুলো মিলের কথাই লিখতে হবে না প্রথম প্যারায়। যে কোনো একটা, জাস্ট একটা লিখতে হবে, তাইলেই হবে। বুঝছো? প্রথম প্যারায় শুধু এক বাক্যে যে একটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে সেটা লিখবা, তাহলে হয়ে যাবে। দ্বিতীয় প্যারায় বলো তো, দ্বিতীয় প্যারা কোথা থেকে লিখবো? তোমাদের জন্য প্রশ্ন, প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্যারা, দ্বিতীয় প্যারা কোথা থেকে লিখবো? তোমাদের কাছে আমার প্রশ্ন, দ্বিতীয় প্যারা কোথা থেকে লিখবো? লাইভটা যারা শেয়ার দাও নাই শেয়ার দিয়ে ফেলো, এবং এবং ক্লাস রিভিউ যারা দিবা তাদের জন্য, আর ক্লাস লাইভটা যারা শেয়ার দিচ্ছ তাদের জন্য আজকে ক্লাসের স্লাইডটা আমি পরবর্তীতে পাঠিয়ে দেবো। ওকে, আচ্ছা। জানো তো ফেরদৌস, স্বর্ণা বলছে আমি এক্সামের জন্য ডিপ্রেশনে আছি। না স্বর্ণা, ডিপ্রেশনে কিচ্ছু নাই। প্রতি বছর 10 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয় এবং সসম্মানে পাশ করে। তো বাকিরা পারলে তুমিও পারবা। বাকিদের সাথে ফারহান ভাইয়া ছিল না, তোমার সাথে ফারহান ভাইয়া আছে, তাহলে ডিপ্রেশনে কি আছে স্বর্ণা, বলো? আর অন্য কোনো যদি সমস্যা থাকে এই গ্রুপে পোস্ট করো, দেখবা যে তোমার বন্ধুরা তোমার সব সমস্যা সলভ করে দিবে। আর আমরা তো আছি সবসময়ের মতো। আচ্ছা, বই 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 থেকে লিখতে হবে, ভেরি গুড। আচ্ছা, ইশাক ইসলাম রাখি বলছে ভাইয়া এই কয়দিন এমসিকিউ ক্লাস বেশি নিলে ভালো হয়। ভেরি গুড সাজেশন, ভেরি গুড সাজেশন। ঠিক আছে, আমি তোমাদের ফার্সিম ভাইকে বলবো যে এটার কন্টেন্ট রেডি করে ফেলতে এবং এমসিকিউ সলভ চলে যেতে। ওকে, ডান ডান, ঠিক আছে, ঠিক আছে। বই থেকে লিখতে হবে, ভেরি গুড। তাহলে আমাদের যে দ্বিতীয় প্যারাটা, দ্বিতীয় প্যারা কোথা থেকে লিখবো? দ্বিতীয় প্যারা আমরা বই থেকে লিখবো। বই থেকে কি লিখবো? বইয়ের চরিত্র কি আলহাদি নাকি আলালি? বইয়ের চরিত্র হচ্ছে আলহাদি, আলহাদি হচ্ছে বইয়ের চরিত্র। তাহলে আল্লাহদের সম্পর্কে লিখতে হবে। আল্লাহদের সম্পর্কে কি লিখবো? যা মন চায় তাই, যা মন চায় তাই কিন্তু লিখতে পারবো না। মনে করো তুমি এখানে যদি সাহসিকতার কথা বলে থাকো, তাহলে তোমার আলহাদি সম্পর্কে বইতে সাহসিকতার কি বলা আছে সেটা সম্পর্কে লিখতে হবে দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারা পর্যন্ত ক্লিয়ার?
দ্বিতীয় প্যারা পর্যন্ত ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাও, আমি একটু দেখি। দ্বিতীয় প্যারা পর্যন্ত যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার লিখে জানাও, আমি একটু ক্লিয়ার কিনা দেখি। আচ্ছা, ভয়ের কিছু নেই স্বর্ণা, আমরা তো আছি সব সময়, কিচ্ছু ভয় পাওয়ার নাই। তুমি জাস্ট আমরা যে গাইডলাইনে তোমাকে আগায় আগায় নিচ্ছি সেটা ফলো করো, ইনশাল্লাহ তুমি পরীক্ষা ভালো করবা। ওকে, মুশফিকা জামান বলছে থ্যাঙ্কস ভাইয়া, ওয়েলকাম। আপনাকে মিস করছি তাই জয়েন করেছি, তিস্তা বলেছে এইচএসসি 26-এর। আচ্ছা ঠিক আছে, আমি এইচএসসি 26-এও গ্রুপে লাইভ ক্লাস নিবো, কোনো সমস্যা নেই, মিস করার সুযোগই দিব না। দ্বিতীয় প্যারা হয়ে গেল, তাহলে আমাদের দুইটা প্যারা কিন্তু হয়ে গেল, দেখো এরই মাধ্যমে আমাদের দুটো প্যারা হয়ে গেল। একটা হচ্ছে প্রথম প্যারা, একটা হচ্ছে দ্বিতীয় প্যারা, এবার আসলে তৃতীয় প্যারা। তৃতীয় প্যারারে কি করতে হয়, তৃতীয় প্যারা কি করতে হয় যদি একটু দেখাই। তৃতীয় প্যারা, থার্ড প্যারা। থার্ড প্যারায়, থার্ড প্যারায় তুমি প্রথমে, প্রথমে মনে করো 2 থেকে 3টা লাইনে, প্রথম 2 থেকে 3 লাইনে, 2 to 3 লাইন তুমি উদ্দীপক সম্পর্কে লিখবা। উদ্দীপকে যে আলালি চরিত্রটা, উদ্দীপকের মনে করো আলালি চরিত্রটা, উদ্দীপকের যে আলালি চরিত্রটা আছে, এই আলালি চরিত্রটাকে কেন তুমি সাহসী বলছো? কারণ তুমি তো শুরুতেই বলেছিলা যে আলালি আর আলহাদি দুইজনই হচ্ছে সাহসী, তো আলহাদি কেন সাহসী এটা তো তুমি সেকেন্ড প্যারায় বলেছো অলরেডি। সেকেন্ড প্যারায় তুমি এটা অলরেডি বলে ফেলেছো, আলহাদি কেন সাহসী। এইবার তুমি তৃতীয় প্যারার শুরুতে প্রথম 2 থেকে 3 লাইনে তুমি বলবা আলালিকে কেন তুমি সাহসী বলছো, আলালিকে তো কেন তুমি সাহসী বলছো। তারপরে এখানে আরেকটা লাইন লিখবা, এরপরে তুমি আরেকটা লাইন লিখবা এইখানে, আরেকটা লাইন, সেটা হচ্ছে বই থেকে হবে, এবং সেটা কার সম্পর্কে হবে, সেটা অবশ্যই আলহাদির সম্পর্কে হবে। এবং শুধু আলহাদির সম্পর্কে না, আলহাদির সাহস সম্পর্কে হবে। ওকে, তারপরে তুমি লাস্টে লিখো যে অতএব, পরের পারে অতএব আলালি ও আলহাদির, আলহাদির চরিত্রে সাহসিকতার দিকটির, হায় হায় আর লেখা জায়গা হচ্ছে না, তোমাদের যেন খাতায় না হয় এমন, সাদৃশ্য আছে। দ্যাটস ইট, সিম্পল। তোমাকে 3-এ 3 দিবে একদম চোখ বন্ধ করে, 3-এ 3, নাম্বার কাটার কোনো সুযোগই নেই, 3-এ 3। বুঝতে পেরেছো? প্রথম প্যারায় জাস্ট লিখবা আলহাদি আর আলালির চরিত্রের কি মিল আছে, দুইজনই সাহসী, এতটুকু লিখলে হবে। দ্বিতীয় প্যারায় আলহাদিকে কেন আমরা সাহসী বলছি সেটাকে তোমার, দ্বিতীয় প্যারায় সেটাকে তোমার এক্সপ্লেইন করতে হবে বা সেটাকে জাস্টিফাই করতে হবে। তৃতীয় প্যারার প্রথম 2 থেকে 3 লাইনে তুমি কেন আলালিকে সাহসী বলছো সেটা লিখবা। পরের লাইনে তুমি, পরের লাইনে কি করবে, পরের লাইনে তুমি হচ্ছে, পরের লাইনে তুমি হচ্ছে বই থেকে আল্লাদিকে কেন সাহসী বলছো সেটা লিখবা। এবং লাস্টলি তুমি লিখবা অতএব উদ্দীপকের আলালি ও বইয়ের আলহাদির চরিত্রে সাহসিকতার দিকটি সাদৃশ্য আছে। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো, ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো। এবং এই ফরম্যাটে যদি লিখো তুমি 3-এ 3 পাবা, নম্বর কাটতে পারবে না পরীক্ষক। ক্লিয়ার? বুঝতে পেরেছি। মাহি বলছে, সবাই বলছে প্রতিবারের তুলনায় এবার পরীক্ষার প্রশ্ন কঠিন হবে। অ্যাবসলিউটলি নট। সুমাইয়া আক্তার বলছে কুমিল্লা বোর্ডের জন্য সাজেশন দেন ভাইয়া। আমাদের সাজেশন আসলে কোনো বোর্ড ভিত্তিক হয় না, আমরা পুরো বাংলাদেশের সকল বোর্ড অ্যানালাইসিস করে প্রশ্নটা দেই। ভাইয়া ফাইনাল ডিভিশন লাইভ ক্লাস কবে শুরু হবে? 23 জুন। 26 জুন তো তোমাদের পরীক্ষা, 23 জুন হচ্ছে বাংলা ফার্স্ট পেপার হবে। ওকে। রিদি, রিদিপাল বলেছে যে ভাইয়া যুক্তিবিদ্যা নিয়ে টেনশনে আছে। ঠিক আছে, এই টেনশন কিভাবে দূর করা যায় আমি দেখছি। তারপরে দেখি আর কারো কোনো প্রশ্ন। আচ্ছা, মুশফিকা জামান বলছে সিকিউতে 8 মার্ক পাই আমি। ওকে, সমস্যা নেই, এখন থেকে যদি আমার ফরম্যাটটা ফলো করো ইনশাল্লাহ 10-এ 10 পাবা। আর এগুলো গুজব, এই বছর পরীক্ষার প্রশ্ন কঠিন হবে সহজ হবে এরকম কখনো বোর্ড থেকে বলে দেয় না যে প্রশ্ন কঠিন করেন বা প্রশ্ন সহজ করেন। এভাবে বোর্ড থেকে বলে দেয় না, সো এটা নিয়ে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা এগুলো বলে তারা গুজব ছড়ায়। এবং প্রতি বছর স্টুডেন্টরা মনে করে যে তাদের ব্যাচেরই প্রশ্ন বোধহয় সবচেয়ে, হ্যাঁ রাইট, যে সুমাইয়া একটা যে কথাটা আমার কথাটাই বলছে, ও বলছে যে প্রতি বছরই তো একই কথা শুনে আসছি যে পরীক্ষা কঠিন হবে। এক্স্যাক্টলি, সুমাইয়া ঠিক বলেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা অলরেডি সুমাইয়া বলে ফেলেছে। ওকে, তো গ নাম্বার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা চলে যাবো আমাদের শেষ প্রশ্নে, ঘ নাম্বারে। ঘতে যাই, ঘ। ঘ নাম্বার প্রশ্নে
আমরা সবচেয়ে বেশি সময় দিতে পারবো, এবং ঘ নম্বর প্রশ্ন আমরা কতটুকু লিখতে পারি? দেড় থেকে দেড় থেকে দুই পৃষ্ঠা আমরা লিখতে পারি, দেড় থেকে দুই পৃষ্ঠা আমরা ঘ নম্বরে লিখতে পারি। বুঝতে পেরেছি? তো উচ্চতর দক্ষতামূলক বা ঘ নম্বরে কত কত প্যারা লিখতে হয়? কত প্যারা লিখতে হয়? চার। যেহেতু ফুল মার্কস হচ্ছে চার, ফুল মার্কস হচ্ছে যেহেতু চার, তাহলে কয় প্যারা লিখবো? চার প্যারায়। এটা তো সিম্পল, এটা তো ভাই অলরেডি জানি। নতুন কিছু শেখার, ওকে। চলো এইবার নতুন কিছু নিয়ে আলোচনা করি। আমাদের এই যে ঘ নম্বর, এই যে ঘ নম্বরে কি করা হয় জানো? মনে করো একটা প্রশ্ন দিল, প্রশ্নটা হচ্ছে এরকম যে অনুপম অনুপমের অনুপমের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে? ফর ফর এক্সাম্পল দিলাম, অনুপমের চরিত্র ফুলের মতো পবিত্র। ওকে, উক্তিটি বিশ্লেষণ করো। মনে করো এরকম দিবে, উক্তিটি বিশ্লেষণ করো, তোমার মতামত দাও, এরকম দিবে। তোমার কি করতে হবে? তুমি যখন উত্তর করবা, তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এই উক্তিটা পুরোটুকু তুলবা, এভাবে কোটেশন দিয়ে, উদ্ধরণ চিহ্ন দিয়ে লিখবা, অনুপমের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে? এই তুললা। আমি যেটা করছি, তোমরা আবার পরীক্ষার খাতায় প্রশ্নের উপর এটা করো না, তোমরা খাতায় তোমাদের কিন্তু এটা লিখতে হবে, হ্যাঁ? আমার শিক্ষার্থীরা অনেক পণ্ডিত, তো ওই জন্য আলাদা করে আবার বলে দিলাম, নাহলে পরে বিপদে পড়বে নিজেও, বিপদে ফেলবে আমাকেও, এই জন্য। এইটা লেখার পরে তুমি লিখবা উক্তিটি, উক্তিটি তুমি না তিনটা ডিসিশন লিখতে পারবা, মানে যে কোনো একটা, তিনটা ডিসিশনের মধ্যে যে কোনো একটা ডিসিশন তুমি এখানে লিখতে পারো। উক্তিটি এখানে লিখতে পারবা, তুমি হয়তোবা লিখবা উক্তিটি সম্পূর্ণ সত্য। ওই যথার্থ তথাটা আলাদা কিছু লেখা লাগবে না, সম্পূর্ণ সত্য লিখলে হবে, সম্পূর্ণ সত্য। অথবা তুমি লিখবা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, তার মানে যা বলছো সেটা একদম ভুয়া কথা। যে একটু আগে বলছো যে ভাইয়া এই পারে নাকি পরীক্ষা কঠিন হবে, এটা হলো যে সম্পূর্ণ মিথ্যা একটা কথা। আরেকটা অপশন আছে, এটা আসলে বোর্ডে খুবই রেয়ার, দেয় না বললেই চলে, সেটা হচ্ছে আংশিক সত্য। আংশিক মিথ্যা বলে কিছু নেই, কারণ যেটা আংশিক সত্য সেটা আংশিক মিথ্যা। আংশিক সত্য মানে হচ্ছে কিছুটা সত্য। যেমন কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়, এটা একটা একটা আংশিক সত্য। এই বছরের পরীক্ষা 26 জুনই শুরু হবে, এটা হচ্ছে একটা সম্পূর্ণ সত্য কথা। এই বছরের পরীক্ষা নাকি অন্যান্য বছরগুলোর চেয়ে কঠিন হবে, এটা হচ্ছে একটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং কুমিল্লা বোর্ডের প্রশ্ন নাকি সাধারণত কঠিন হয়, এটা একটা আংশিক সত্য লেভেলের কথা। তার মানে তুমি যে কোনো একটা ডিসিশন লিখতে পারবা, যে কোনো একটা ডিসিশন তুমি লিখতে পারবা। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানো। প্রথম প্যারা, পুরোটুকু সেশনে প্রথম প্যারাটা কিভাবে লিখতে হবে জানলে ক্লিয়ার লিখে জানো। প্রথম প্যারাটা কিভাবে লিখতে হবে যদি জেনে থাকো, এবার লিখে জানো ক্লিয়ার। হায় রে সর্বনাশ, মুশফিকা যেমন বলছে অনুপম নাকি ক্যারেক্টারলেস ছিল। ও আবার কি করলো তোমার? ক্লিয়ার? ক নাম্বার, সরি ক না, প্রথম প্যারা ক্লিয়ার। ওকে রাফসান রিয়াদ, ঠিক আছে, আমি এটা চেষ্টা করবো তোমাকে এই প্রবলেমটা সলভ করে দেওয়ার। লেটস গো, পরেরটা দেখি। এই যে এখানে অলরেডি বলেছে যে তুমি যে কোনো একটা ডিসিশন লিখতে পারবা, হয় লিখতে হবে সম্পূর্ণ সত্য, অথবা লিখতে হবে সম্পূর্ণ মিথ্যা, অথবা লিখতে হবে আংশিক সত্য, যেটা আমি তোমাকে অলরেডি দেখিয়ে ফেলেছি। দ্বিতীয় প্যারায় তুমি এই যে বললা অনুপমের চরিত্র ফুলের মতো পবিত্র, উক্তিটি সম্পূর্ণ সত্য, তার মানে তোমাকে লিখতে হবে দ্বিতীয় প্যারায় বই থেকে 3 থেকে 5 বাক্যে তুমি লিখবা অনুপমের চরিত্রকে তুমি কেন, অনুপমের চরিত্রকে তুমি কেন ফুলের মতো পবিত্র বলছো। বুঝতে পেরেছো? এটা তুমি বই থেকে লিখবা। এখন কথা হচ্ছে, তোমার তোমার এই যে উক্তিটা আসলে এইরকম দিবে না যে অনুপমের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার উক্তিটা কেমন দিবে? তোমাকে লিখবে অনুপম, তোমাকে দিবে অনুপম যেন, আরেকটা উদ্দীপকের আরেকটা নাম দিবে, মনে করো অনুপম যেন, একটা নাম বলো তো তোমরা দেখি, আমি কমেন্টে দেখি একজনের নাম দিয়ে বলি। রিদির নাম লিখি, রিদি, রিদির নাম লিখি, রিদি পাল। অনুপম যেন, পাল লিখি শুধু, পালের চরিত্রেরই
পালের চরিত্রের প্রতিরূপ। কোটেশন, কোটেশন, অনুপম যেন পালের চরিত্রেরই প্রতিরূপ। এইটা মনে করে দিল, তখন তুমি লিখবে হচ্ছে সম্পূর্ণ সত্য। মনে করে লিখলা সম্পূর্ণ সত্য। এখন তৃতীয় যে তোমার প্যারাটা আছে, উক্তিটি লেখো। উক্তিটি সম্পূর্ণ সত্য। এখন তৃতীয় যে প্যারাটা রয়েছে, থার্ড প্যারা, থার্ড প্যারায় তুমি কি সম্পর্কে লিখবা? থার্ড প্যারায় তুমি লিখবা, থার্ড প্যারায় তুমি লিখবা কার সম্পর্কে? ফুল উদ্দীপক থেকে লিখবা। থার্ড প্যারা মানেই তোমার সেকেন্ড প্যারা, মানে যেরকম তোমার বই, থার্ড প্যারা ঘয়ের থার্ড প্যারা মানে হচ্ছে তুমি উদ্দীপক থেকে লিখবা। তাহলে কার সম্পর্কে লিখবে? উদ্দীপকে কি আছে? উদ্দীপক আছে হৃদি পাল। ঠিক আছে, হৃদি পাল আমাদের আজকে লাকি উইনার হচ্ছে হৃদি পাল, ওর নাম দিয়ে এক্সাম্পলটা দিলাম। সো হৃদি পাল, উদ্দীপকের হৃদি পাল সম্পর্কে যা বলা আছে সেটাকে নিজের ভাষায় লিখবা। হুবহু উদ্দীপক কপি পেস্ট করলে নম্বর পাওয়া, হুবহু উদ্দীপক কপি পেস্ট করলে নম্বর পাবা। কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি সুদৃশ্য শূন্য। সো হুবহু উদ্দীপক থেকে কপি পেস্ট করা যাবে না, উদ্দীপকে যেটা বলা আছে সেটাকে নিজের ভাষায় একটু গুছিয়ে প্যারাফ্রেজ করে একটু পরিবর্তন করে লিখতে হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে। রাখি বলেছে ভাইয়া 20-21 মিনিটে লিখে শেষ করতে পারি না, একটা কাজ করবা এখন থেকে, এটা যদি এখন থেকে শুরু না করো, জীবনেও তুমি তোমার বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা যখন দিবা 26 জুন, তখন তুমি জীবনেও তুমি 7টা সৃজনশীল প্রশ্ন লিখে আসতে পারবা না। আবারও বলছি, প্রতি বছর অনেক অনেক ভালো শিক্ষার্থী রীতিমতো পরীক্ষার হল থেকে কান্নাকাটি করতে করতে বের হয়, কারণ তারা 7টা সৃজনশীল প্রশ্ন লিখে তারা কমপ্লিট করতে পারে না। তারা বড়জোর ছয়ের, সরি 7 নম্বরের, 7-এর ক আর খ লিখে আসতে পারে। 7 নম্বরের প্রশ্ন ক খ এই পর্যন্ত তারা লিখে, গ আর ঘ পর্যন্ত তারা যেতেই পারে না। গ আর ঘ পর্যন্ত তারা যেতেই পারে না। বুঝতে পেরেছো? এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই ব্যাপারটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সো রাখি যেটা বলছে যে ভাই আমার তো লেখা শেষ হয় না, আমি কি করবো? তোমার এখন থেকে প্রতিদিন তুমি ঘড়িতে সময় ধরে একটা প্রশ্নের ক, খ, গ, ঘ সময় ধরে তুমি 20 মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করো। সময় ধরে 20 মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করো, তাহলে তুমি পরীক্ষার হলে শেষ করতে পারবা। প্রতিদিন অ্যাটলিস্ট একটা প্রশ্ন, প্রতিদিন অ্যাটলিস্ট একটা সৃজনশীল প্রশ্ন খাতায় লিখো। না হলে কিন্তু প্র্যাকটিস যদি না করো, তুমি পরীক্ষার হলে জীবন নিয়েও 7টা শেষ করতে পারবা। দিস ইজ আ গ্যারান্টি ফ্রম মাই এন্ড। দিস ইজ মাই গ্যারান্টি। তুমি যদি এখন থেকে প্র্যাকটিস না করো 7টা সৃজনশীল প্রশ্ন লেখার, 7টাতে আজকেই চলে যাওয়ার দরকার নেই, একটা একটা করে শুরু করো, আস্তে আস্তে করে সংখ্যা বাড়াও। আমি যদি তোমাকে একটু গেম প্ল্যান এখানে বলে দিই, একটু গেম প্ল্যান বাকি সবার জন্য বলে দিই, সেটা হচ্ছে কি করবে জানো? প্রথমে মনে করো কালকে, আজকে তো রাত হয়ে গেছে, আজকে বাদ দাও, আমার ক্লাসের পরে অন্য কাজ থাকলে সেটা করো, পড়া থাকলে পড়া পড়ো। কালকে শুক্রবার যেহেতু, তুমি একটা কাজ করো, কালকে একটা সৃজনশীল ফুল লিখে ফেলো। একটা, একটা সৃজনশীল কালকে লিখে ফেলো। কতক্ষণ সময়? সময় হচ্ছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে। এটা হচ্ছে কালকের টাস্ক। এটা হলো টাস্ক ফর টুমোরো, টাস্ক 1। টাস্ক 2 হলো গদ্য পার্টটা কমপ্লিট করো। মানে মনে করো 3টা সৃজনশীল, গদ্য পার্ট কমপ্লিট করবা। এটা হলো টাস্ক 2। টাস্ক 3 হলো পদ্য কমপ্লিট। টাস্ক 3। টাস্ক 4 হলো সহপাঠ। এভাবে আস্তে আস্তে করে আগাবার কি সহপাঠ। এটা হলো তোমার টাস্ক 4। বিগত বছরের যে কোনো একটা প্রশ্ন নিয়ে কমপ্লিট করলে হবে। বিগত বছরের বলতে হচ্ছে যে কোনো বোর্ডের, বিগত বছরের যে কোনো বোর্ডের একটা প্রশ্ন নিয়ে তুমি যদি গদ্যেরটা প্রথমে কালকে একটা লিখো, একটা সৃজনশীল লিখে শুরু করো। এরপরে হচ্ছে গদ্যর যে 3টা প্রশ্ন থাকে মনে করো ওইটা লিখো। তারপর পদ্যের জন্য 2টা লিখো। আর সহপাঠের জন্য মনে করো আবার 3টা লিখলা। এরকম করে করে তুমি আগাও। ঠিক আছে? টাস্ক 5 তোমার ফাইনাল টাস্ক। ফাইনাল টাস্ক হচ্ছে টোটাল তোমার, টোটাল তোমার সময় হচ্ছে 150 মিনিট বা 2.5 ঘন্টা। কয়টা সৃজনশীল লিখতে হবে? 7 সিকিউ। তুমি যদি 7টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় যাওয়ার আগে বাসার খাতায় প্র্যাকটিস করে না যাও, এই ওয়েতে যদি না আগাও, জীবনেও লিখে কমপ্লিট করতে পারবে না। মানে তুমি বাংলা অনেক ভালো পারো বা বাংলা অনেক খারাপ পারো, এইটার উপর আসলে খেলাটা নির্ভর করে না। খেলাটা নির্ভর করে এক, তোমার হাতের লেখা কত দ্রুত তার উপর, এবং 2 হচ্ছে তুমি কত স্ট্র্যাটেজিক ওয়েতে লিখছো তার উপর। ক্লিয়ার কিনা? এবার একটু বলো ভাইয়া পুরা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা? এই উপদেশটা বুঝতে পেরেছো? শ্রীমন্ত কর্মকার বলছে হাত ব্যথা করে ভাইয়া।
আই এম সো সরি দ্যাট এটার আসলে কোনো সলিউশন আমিও দিতে পারছি না। আমি যখন ইউনিভার্সিটিতে আমার যখন অনার্সের পরীক্ষাগুলো হতো ইয়ার ফাইনাল, আমাকে 4 ঘন্টা লিখতে হতো, 4 আওয়ার্স অ্যাট আ স্ট্রেচ। আমাকে 4 ঘন্টা লিখতে হতো, এবং 4 ঘন্টায় আমি কয়টা প্রশ্ন অ্যান্সার করতাম জানো? 5টা প্রশ্ন অ্যান্সার করতাম। ফাইভ, 5 কোশ্চেন্স। তার মানে আমাদের এক একটা প্রশ্নের নম্বর ছিল হচ্ছে 14 করে, 14 মার্কস। 14 নম্বর, বুঝছো? তার মানে আমাকে একটা না বেসিক্যালি 5টা রচনা লিখতে হতো। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমাকে মনে করো একটা এসে লিখলে আমাদের হাত ব্যথা হয়ে যায় না, 5টা রচনা লিখতে হতো আমাকে, 5টা রচনা আমাকে এক একটা পরীক্ষায় লিখতে হতো। এটাই পরীক্ষা সিস্টেম। খুব যে ভালো লাগতো আমার কাছে তা না, বাট এইভাবেই পরীক্ষা হতো আর কি আমাদের। বুঝছো? আচ্ছা, এখন আমি যদি বলি তাহলে আমাদের কাছে কি কি ক্লিয়ার, আমি যদি আবার আগের জায়গাটা ফেরত আসি, আমাদের কাছে প্রথম প্যারা ক্লিয়ার কিভাবে লিখতে হবে, দ্বিতীয় প্যারা ক্লিয়ার কিভাবে লিখতে হবে, তৃতীয় প্যারাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। তৃতীয় প্যারা আমরা কি করবো, উদ্দীপক থেকে লিখবো। তৃতীয় প্যারা কি লিখবো, উদ্দীপক থেকে। মনে করো আমরা উদ্দীপককে কার সম্পর্কে বলেছিলাম, আলালি হতে পারে, আবার মনে করো উদ্দীপকের যার নাম দেওয়া আছে আর কি তার সম্পর্কে লিখবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা আমাদের চতুর্থ প্যারায় যাব। আমরা কি যাবো, আমরা চতুর্থ প্যারায় যাব। চতুর্থ প্যারায় খুবই সহজ। চতুর্থ প্যারায় কি করতে হয়, ফোর্থ প্যারা, ফোর্থ প্যারায় প্রথমে প্রথমে ফোর্থ প্যারায় হচ্ছে বই থেকে একটু লিখবা, 2টা বাক্য। বই থেকে মনে করো 2টা বাক্য লিখলাম, উদ্দীপক থেকে 2টা বাক্য লিখলাম। তারপরে কনক্লুশন লিখতে হবে, কনক্লুশন। এখন কনক্লুশনটা কি, যেই উক্তিটা প্রথমে দেওয়া হয়েছিল, ওই যে বলেছিলাম যে অনুপমের চরিত্র আলালির চরিত্রেরই প্রতিচ্ছবি, তুমি এই কোটেশনটা লিখো। অতএব লিখতে হবে এভাবে, অতএব, অতএব অনুপম যেন আলালির প্রতিচ্ছবি, হাইফেন দাও। উক্তিটি প্রথমে যেটা ডিসিশন দিয়েছিল সেটাই লিখতে হবে। উপরে একবার সম্পূর্ণ সত্য আর এখানে সম্পূর্ণ মিথ্যে লিখলে হবে না। উক্তিটি মনে করো সম্পূর্ণ সত্য, দ্যাটস ইট। এটাই তোমার কনক্লুশন। তেমন কিছু বানিয়ে লিখতে এখানে হচ্ছে না। বুঝতে পেরেছো? প্রথমে বইয়ের 2টা বাক্য লিখবা, তারপর উদ্দীপকের 2টা বাক্য লিখবা, এরপর হচ্ছে একটা অতএব দিবা, এই যে উদ্ধরণ চিহ্ন দিবা, এই যে উদ্ধরণ চিহ্ন শেষ করবা, হাইফেন দিবা, তারপর লিখবে হচ্ছে উক্তিটি, তোমার যে ডিসিশন ছিল প্রথম প্যারায় সেটা লিখে ফেলবা, দ্যাটস ইট। এবং ক খ গ ঘ এই 4টা কমপ্লিট করার জন্য সর্বোচ্চ সময় নিতে পারবো হচ্ছে তুমি 20 থেকে 21 মিনিট। কেন? কারণ তোমাকে সৃজনশীল লিখতে হবে টোটাল কয়টা, তোমাকে 7টা সিকিউ লিখতে হবে, 7টা। 7টা সিকিউ লিখতে হবে। তোমার টোটাল সময় কতক্ষণ, টোটাল সময় হচ্ছে 150 মিনিট। তার মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে। খাতা বাছাই করতে হয়, তারপর হচ্ছে একটা খাতায়, হাজিরা খাতায় তোমার খাতার নাম্বারটা লিখতে হয়, তোমার রোল নাম্বারটা লিখতে হয়, মানে তোমার অ্যাটেন্ডেন্সটা দিতে হয়। সবকিছু মিলিয়ে মোটামুটি 10 মিনিটের মতো সময় কিন্তু আসলে এমনিতেই কিভাবে যে চলে যায় কেউ বলতেই পারে না। তার মধ্যে তোমার প্রশ্ন পড়ার সময় আছে, তাই না? তার মধ্যে তোমার হয়তোবা নতুন যদি তুমি এক্সট্রা পেজ নাও তখন সেখানে হয়তোবা মার্জিন টানার ব্যাপার আছে, এভাবে করে মার্জিন টানতে হয়, মার্জিন টানার ব্যাপার আছে। তারপর পৃষ্ঠার উপরে এখানে আলাদা করে আবার ওএমআর ফিল আপ করতে হয় নতুন করে যদি তুমি পেজ নাও। সো সবকিছু মিলিয়ে তুমি আসলে 10 মিনিট সময় হাতে নাই ধরে আগাইতে হবে। তার মানে তোমাকে আসলে একদম যদি একদম যদি ফেয়ারলি বলি, তোমাকে আসলে 7টা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য তুমি হাতে সময় পাবা 140 মিনিট। বুঝতে পেরেছো? এর মধ্যে মোটামুটি তোমাকে লিখে বেরিয়ে আসতে হবে। ক্লিয়ার? এইবার আমি তোমাদের প্রশ্ন দেখি, সৃজনশীল কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যায়। আমি কয়েকদিন প্রশ্ন দেখে আমি আজকের মতো ক্লাসটার ইতি টানতে পারি। ওকে? আর যারা যারা যে 21 জন ক্লাসটা শেয়ার করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি হচ্ছে তোমাদেরকে ক্লাসটার পরে তোমাদেরকে হচ্ছে এই ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। আর যারা যারা এখনো শেয়ার করোনি তারা শেয়ার করে ফেলতে পারো, তাহলে পরবর্তীতে মানে আমি বাসায় গিয়ে তোমাকে এটা পাঠিয়ে দিব। আচ্ছা, সিফাত বলেছে ভাইয়া কবিতাংশ থেকে লিখতে ভালো লাগে না।
পড়ালেখা করতে তো ভালো লাগে না, কিন্তু করতে তো হয়, তাই না? তো যেটা ভালো লাগে না সেটা আলাদা করে ভালো লাগানোটা খুব কঠিন এত কম সময়ের মধ্যে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে বাংলা পরীক্ষায় তুমি কি গল্প অনেক ভালো পারো সেটার উপর তোমার নম্বর নির্ভর করে না, তোমার নম্বর নির্ভর করে তুমি বাংলা গল্প, কবিতা, সহপাঠ সবকিছুই পারো কিনা সেটার উপর নির্ভর করে। বুঝতে পেরেছো? তারপরে দেখি। আহ অর্ঘ্য বলেছে ভাইয়া, গ অথবা ঘ প্রথম প্যারায় কি নিম্নে আলোচনা করা হলো বা বিশ্লেষণ করা হলো লেখা যাবে কিনা? লেখা যাবে, কিন্তু এটা লেখা কোনো ভ্যালু অ্যাড করে না। একটা লাইন যে তুমি লিখলা, এটা তোমার একটা নম্বরও বাড়াবে না, বরঞ্চ তোমার হয়তোবা 30-40 সেকেন্ড কিংবা 1 মিনিট সময় ব্যয় হয়ে গেল। রাকি বলেছে শেয়ার ডান ভাইয়া, ভেরি গুড। নিজামুদ্দিন বলছে ক্লিয়ার। ক্লাসটা কেমন লাগলো? আজকে ক্লাসটা বলো তো ভাইয়া পুরা। এবং তোমরা কি এরকম ক্লাস আরো রেগুলার চাও কিনা? মাহি বলেছে প্রশ্ন না পারলে সেটা মনে করে লিখতে আরো বেশি সময় লাগে। এক্স্যাক্টলি, তুমি যদি টানা লিখতে পারো তাহলে 20-21 মিনিটের মধ্যে যেটা শেষ হয়ে যায়। তোমার যদি কোনো কিছু মনে করে করে মানে মস্তিষ্ক হাতড়ে হাতড়ে, স্মৃতি হাতড়ে হাতড়ে লিখতে হয়, তাহলে কিন্তু সময় আরো বেশি চলে যায়। ঠিক আছে, ক্লিয়ার বলেছে নিজামুদ্দিন, ভেরি গুড। প্যারাডক্স বলেছে ভাইয়া মানবিক বিভাগের জন্য ক্লাস চাই। ঠিক আছে, এটা তোমাদের ফার্স্ট ইয়ারের সাথে আমি কথা বলবো। পসিবল হলে অবশ্যই ক্লাস অ্যারেঞ্জ করবো, এটা নিয়ে চাপ নিও না তোমরা। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, ক্লাস তো আমরাও নিতে চাই, কিন্তু মনে করো, একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি তোমাদেরকে যেইভাবে বাংলা পড়াই, আমি যখন একজন টিচার নেই, নতুন টিচার নেই, আমি কিন্তু চেষ্টা করি, অ্যাটলিস্ট বাংলার ক্ষেত্রে আমি সবসময় এটা এনশিওর করার চেষ্টা করি যে অন্য যে টিচারকে নিচ্ছি তিনি যাতে আমার মতো বা আমার চেয়েও ভালো হন। এই জন্য কিন্তু আমরা সবুজ ভাইকে এনেছি আমাদের টিমে। কিন্তু আর্টস এর ক্ষেত্রে বা হিউম্যানিটিজ এর ক্ষেত্রে আমি যদি ওই লেভেল এনশিওর করতে না পারি, মানে একটা খারাপ ক্লাস আমি দিতে চাই না আর কি। একজন টিচার যিনি মনে করো পড়াইলে তোমার কাছে আসলে ব্যাপারটা ভালো লাগবে না, জমবে না, তোমার কাছে 10 মিনিট স্কুলের যে বারটা, স্ট্যান্ডার্ডে যে বারটা আমরা সেট করছি, সেটা যদি কোনো টিচার মিট করতে না পারে, তাহলে আমরা আসলে ক্লাস দিতে চাই না। এই কারণেই দেখা যায় যে অনেক সময় আমাদের ইচ্ছা থাকে যে হ্যাঁ, যুক্তিবিদ্যার ক্লাস নিতে পারলে তো ভালোই হয়, কিংবা সমাজকর্মের ক্লাস নিতে পারলে তো ভালোই হয়। তোমাদের উপকার হলে তো আমাদের খারাপ লাগার কোনো ব্যাপার নেই, কিন্তু আমার তো ওই লেভেল অফ টিচার লাগবে, তাই না? ওটা যদি পাই অবশ্যই তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে। শেয়ার ডান বলেছে মাহবুবা বিনতে মোহাম্মদ আলী, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শাহাদাদি জান্নাতুল তাজরি আর্টস সাবজেক্টেরও আমরা কিন্তু সাজেশন দিব। ওকে। সামিরা বলছে রেগুলার চাই, অল সাবজেক্ট ক্লাস। ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের? রূপা বলেছে ভাইয়া অনেক টেনশন লাগছে, আর 1 মাস আছে। অল রাইট, আমি তাহলে একদিন তোমাদের সাথে এই টেনশন কিভাবে কাটানো যায় এটা নিয়ে তোমাদের সাথে একদিন কথা বলবো। এই ক্লাসে এই যে দেখো, এখানে কিন্তু স্লাইডে একটা ডেমো কোশ্চেনও দেওয়া আছে, তো তোমরা এইটাও দেখতে পারো। যারা যারা ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা, তারা এই ডেমো কোশ্চেনটাও বাসায় একটু দেখে নিতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে এই গ্রুপে জিজ্ঞেস করতে পারো, আমি আবার সলভ করে দিব। অলরাইট, ঠিক আছে। আর যারা যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তারা হচ্ছে 16910 নম্বরে কল দিতে পারো, বি ইউনিটের কোর্স। অথবা আমিও তোমাদেরকে দেখাতে পারি যে কিভাবে কোর্সে আসলে ভর্তি হওয়া যায়। ওকে। অল রাইট, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা একটু আমাকে লিখে জানাও দেখি। এমসিকিউ ক্লাস চাই ভাইয়া, ইমরান আহমেদ বলছে। ওকে, নোটেড, এমসিকিউ ক্লাস চাই। মোহনা বলেছে ভাইয়া সবগুলো ক্লাস চাই। আজকের ক্লাসটা খুব বেশি এফেক্টিভ ছিল, আফরিনা বলেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, শেয়ার তো করেছি, তাহলে স্লাইড কিভাবে পাবো? ইনবক্সে পাঠিয়ে দিব রিয়া। মাহিরা মাহি বলছে ভালো লেগেছে, খুব ভালো। তারেক জামিল বলছে ভাইয়া এক্সাম নিয়ে অনেক টেনশন এন্ড ভয় লাগছে। আমরা একটা ভালো কথা বলি, তোমাদের কাছ থেকে আজকে আমি আইডিয়া পেলাম যে তোমাদের আসলে এরকমও কিছু হয়তো বা গাইডলাইন বা মোটিভেশন সেশন আয়োজন করব আমরা, যেখান থেকে তোমাদেরকে আমরা ট্র্যাকে ফিরে আনবো, বা তোমরা যে যা করতেছো সেটা করলে যে এ প্লাস পাওয়া যাবে, এই গ্যারান্টি তোমাদেরকে দিব। ওকে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে কারা কারা আমার সাথে দেখা করতে চাও বলো তো দেখি। পরবর্তী ক্লাসে কারা কারা আমাদের সাথে দেখা করতে চাও বলো দেখি।
অল রাইট, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরো অনেক অনেক বেশি দেখা হবে। আমরা তোমাদের সর্বাত্মক চেষ্টা করার আহ কথা দিচ্ছি। ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় তোমার এ প্লাস নিয়ে কোনো টেনশনই থাকবে না। এইচএসসি পরীক্ষায় তোমার যে এ প্লাস সেটা আমরা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব, যদি তোমরা আমাদের পাশে থাকো। একটা কথা বলে দিই, তোমরা এই গ্রুপে তোমাদের বাকি বন্ধুদেরকেও একটু অ্যাড করতে থাকো, যাতে করে তোমাদের বাকি বন্ধুরাও গ্রুপে চলে আসলে একটা রমরমা গ্রুপ হবে। যেমন তোমরা জানো কিনা আমি জানি না, আমাদের যে SSC 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটা ছিল, অর্থাৎ SSC 25 ব্যাচে যে গ্রুপটা ছিল, ওইখানে কিন্তু আমরা আর্টস এর সাবজেক্ট গুলোর ক্লাস নিয়েছি, কমার্স এর সাবজেক্টের ক্লাস নিয়েছি, আর সায়েন্স তো বলাই বাহুল্য। কেন ওখানে আর্টস এর আর কমার্স এর ক্লাসগুলো আমরা সব নিয়েছি, কারণ হচ্ছে ওখানে এত স্টুডেন্ট, 2 লক্ষ স্টুডেন্ট ঢুকে ওখানে খালি কিচিরমিচির করছে যে ভাইয়া আর্টস এর ক্লাস দেন, ভাইয়া বিজনেস স্টাডিজের ক্লাস দেন। তখন আমরা তাদেরকে বাধ্য হয়ে সবগুলো ক্লাস দিয়েছি। এখন তোমাদের ক্ষেত্রে যদি মনে করো ব্যাপারটা এরকম হয় যে তোমরা যদি অনেক স্টুডেন্ট মিলে আমাদেরকে বলো, তখন আমাদের টিমও এটাতে কনভিন্সড হবে যে ওকে ফাইন, তাহলে তো ব্যবসায় শিক্ষার অনেক বাচ্চারা রয়েছে বা আর্টসে তো অনেক বাচ্চারা রয়েছে, তাই ক্লাসগুলো নিয়ে ফেলি। বুঝতে পেরেছো? ওকে, অলরাইট, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।